স্পোর্টস পাসপোর্ট হইচই। যখনই ফিফার বিশ্বকাপের সময় আসে, ভারতীয়দের মধ্যে খুব একটা চাঞ্চল্য চলে আসে, আর একটা আফসোস চলে আসে যে বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত তুখোড় তুখোড় প্লেয়ারদেরকে যদি আমরা খেলিয়ে দিতে পারি ভারতীয় দলে, তাহলে ভারত দারুণ কিছু করবে। এখন জানি না কত তুখোড় তুখোড় ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার আছে। এমনি ভারতীয়রা তো খুব একটা ফুটবল টুটবল খেলতে চায় না, তারা পৃথিবীর যেখানেই থাকুক, তারা ইংল্যান্ডে জন্মাক, অস্ট্রেলিয়ায় জন্মাক, বেশিরভাগই পড়াশোনার দিকে ওইসব দিকে যায় বা দোকানপাট খোলে। কিন্তু এই ফুটবল খুব একটা আপনি লিস্ট পাবেনও না। তো যাকে একটা সম্ভাবনা তো আছে, কিছু কিছু প্লেয়ার আছে, আমরা দেখছি সে এদিক ওদিক লিস্ট চলে আসছে। ঘটনা হচ্ছে ভারতের সাংবাদিকতা শুধু 157 নম্বর নয় বিশ্ব র্যাঙ্কিংয়ে। ভারতীয়দের মধ্যে একটা সামগ্রিকভাবেই কিছু পড়াশোনা না করে, কিছু না জেনে হইচই করার একটা প্রবণতা আছে, সমস্ত দিকেই আছে। আমরা সাম্প্রতিককালে রাজনীতির মধ্যে দেখছি এই দল বদল এসব নিয়ে দেখছি অনেক তর্ক আলোচনা চলছে। শেষে বলছে কীভাবে এরকম নিয়ম ছিল নাকি, এরকম তো জানতাম না, এরকম একটা ব্যাপার হয়েছে। তো স্পোর্টস পাসপোর্ট নিয়ে আমি একটু খতিয়ে দেখলাম, কেননা কিছুদিন আগে আমার চ্যাট ফোরামে একটা মোহনবাগানের ফ্যান, সে বলছিল যে কাতারে তো এরকম একটা পাসপোর্ট দেয়, কি মিশনারি পাসপোর্ট না কিরকম একটা দেয়, সেটা তো ওদের কোনো পার্মানেন্ট পাসপোর্ট না, এরকম জাতীয় একটা কথাবার্তা বলছিল। তো আমি কাতার নিয়ে জাস্ট একটা কুইক সার্চ করে দেখলাম, একটা বড় একটা আর্টিকেল বেরিয়েছে একটা পাশ্চাত্য দেশে। তো সেটা দেখে দেখলাম, পড়ে একটু হালকা পড়ে দেখলাম বেশ কমপ্লিকেটেড। আমি কাতারের জন্য তো পড়তে যাবো, ফালতু, তখন আর মোটিভেশন পেলাম না। তো গতকাল টিভিতে দেখছিলাম, আমাদের এখানে প্রথম ম্যাচটা দেখছিলাম সুইজারল্যান্ডের সাথে। কার খেলাটা হলো? কাতারে দেখছিলাম, কাতার কুতিয়ে কাতিয়ে মোটামুটি ড্র করে দিয়েছে। তো তারপর ব্রাজিলের ম্যাচটা শুরু হওয়ার আগে একটু গ্যাপ ছিল। তো আমি একটু হালকা একটু সার্চ করে দেখি ব্যাপারটা ঠিক কী হলো। তো আমি সার্চ করতেই ফিফার দুটো গাইডলাইন বেরিয়ে গেল। গাইডলাইন দুটোর নাম আমি দেখবেন এই অডিওর যেই ব্যাকড্রপে যে একটা ইমেজ রয়েছে, সেখানে নাম দুটো রয়েছে, ওটা দিয়ে আপনার সার্চ করলে পেয়ে যাবেন। বড় গাইডলাইন রয়েছে, একটা বোধহয় 20 পাতা, একটা 40 পাতা এরকম। তো আমি ওই দুটো ম্যাচের শুরু মাঝে যে অল্প সময় পেয়েছিলাম, একটু হালকা করে স্ক্যান করে পড়লাম। যেমন ফিফার একটা কনসেপ্ট আছে, স্পোর্টিং ন্যাশনালিটি। তো স্পোর্টিং ন্যাশনালিটি ডিটারমাইন করার সময় ফিফা একটা ডিফারেন্স বিটুইন ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ। ভারতের ব্যাপারটা নেই, ভারতে আপনি ন্যাশনাল, আপনি সিটিজেন ভারতের, আপনার পাসপোর্ট থাকা কিন্তু ফিফা গাইডলাইন এবং যে কমেন্টারি আছে ওই গাইডলাইনে, ওখানে একটা ইউএসের একটা উদাহরণ দিয়েছি। ইউএসের একটা জায়গার লোকরা সেখানকার ইউএস ন্যাশনাল, বাট দে আর নট ইউএস সিটিজেন। তার মানেটা কি? তারা ইউএস ন্যাশনাল, একটা ইউএস সামোয়ান না কিরকম একটা জায়গার নাম, তারা ন্যাশনাল বাট নট সিটিজেন। হচ্ছে তাদের পূর্ণ অধিকার আছে মেনল্যান্ড ইউএসএতে যখন ইচ্ছে ঢুকবে, বেরোবে, এরকম পূর্ণ অধিকার আছে, পার্মানেন্ট একটা রাইট আছে, রাইট টু মুভমেন্ট। কিন্তু তারা ইউএসএর কোনো ইলেকশনে ভোট দিতে পারে না, বা ইউএসএর কোনো ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারে না অ্যাজ আ কন্টেস্টেন্ট। তো এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিটিজেনশিপ অ্যান্ড ন্যাশনালিটি। তো ফিফা কিন্তু এই ন্যাশনালিটি ব্যাপারটার উপর জোর দিচ্ছে যে আপনার কাছে একটা দেশের পার্মানেন্ট ন্যাশনালিটি থাকতে হবে। তো কাতারের ওই যে পাসপোর্টটা ওরা দিচ্ছে, সেই পাসপোর্টের ফলে আপনি সেখানকার পার্মানেন্ট ন্যাশনাল, কিন্তু আপনি সিটিজেন নয়, আপনার ওখানে ভোটাধিকার নেই বা এরকম কিছু। আমি অত ডিটেলটা পড়িনি, কিন্তু বেসিক্যালি এই ডিফারেন্সটাকে কাতার ইউজ করেছে, যে ডিফারেন্স বিটুইন ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ। ঠিক আছে, এবার ভারতকে যদি ওরকম করতে হয়, এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে কাতারের ক্ষেত্রে, যে ধরুন একটা ভারতীয় কোনো একটা কেরালাইট প্লেয়ার, সে কাতারে এটা পেয়েছে, সত্যিকার একজন পেয়েছে বোধহয়, নামটা তার মনে নেই আমার। তো সে কিন্তু কাতারের পার্মানেন্ট ন্যাশনাল, সেখানকার সিটিজেন নয়। তো সেই দরুন সে ভারতের পাসপোর্টটা সে রয়েছে, কারণ ভারতের পাসপোর্টটা হচ্ছে ভারতের সিটিজেন। সে ভারত যেটা অ্যালাউ করে না, দুটো দেশের সিটিজেনশিপ ভারতে অ্যালাউ করে না। তো এই কেরালার প্লেয়ারটা ভারতের সিটিজেন এবং ন্যাশনালও একসাথে, কিন্তু সে কাতারের পার্মানেন্ট ন্যাশনাল। এবার পার্মানেন্ট মানে কি, এক্ষেত্রে ফিফা বলেছে যে ব্যাপারটা পার্মানেন্ট হতে হবে। পার্মানেন্ট ধরুন আপনি কাতার থেকে বেরিয়ে গেলেন,
2-3 বছর কাতারের বাইরে থাকলেন, কিন্তু আপনার ওই যে রেসিডেন্সিটা, যে পার্মানেন্ট ন্যাশনালিটি যে পাসপোর্টে, সেটা কিন্তু এক্সপায়ার করবে না। সেটা ধরুন 10 বছর এরকম করে তো দেয়, সেইটা অন্য জিনিস, কিন্তু আপনার অধিকারটা খণ্ডন হবে না, মানে ডিসকন্টিনিউ হবে না। তো ফিফা বলছে আপনার পার্মানেন্ট ন্যাশনালিটি থাকতে হবে, ঠিক আছে? পার্মানেন্ট সিটিজেনশিপ না হলেও চলবে, কিন্তু ইউ হ্যাভ টু বি পার্মানেন্ট ন্যাশনাল। তো ধরুন কোনো একটা প্লেয়ারকে, এবার ওসিআই যেটা বলছে, দেখুন ওসিআই যারা, তারা হচ্ছে বিদেশি নাগরিক, তার বিদেশি পাসপোর্ট রয়েছে, এবং তাদের কাছে একটা ভিসা দেওয়া হয়। সেটা কিন্তু কোনো পার্মানেন্ট ভিসা নয়। ভারতে তাদেরকে আসা যাওয়ার একটা ভিসা দেওয়া হয়, সেটা কোনো পার্মানেন্ট নয়। যখন তখন আপনারা দেখেন যে কোনো ঝামেলা হলো, কেউ কোনো রাজনৈতিক কোনো মত প্রকাশ করলো, তো তাদের এটা ক্যান্সেল করে দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আপনি পারবেন না, যদি আপনাকে ফিফার গাইডলাইন মেনে করতে হয়। আপনাকে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য করতে হবে না, তো আপনাকে সেক্ষেত্রে ওই ওসিআই হলেই শুধু হবে না, আপনাকে কিন্তু একটা পার্মানেন্ট একটা পাসপোর্ট দিতে হবে। সেটা হয়তো আপনার শুধু পার্মানেন্ট ন্যাশনাল, আপনি পার্মানেন্ট সিটিজেন নন, ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট ন্যাশনাল হতে হবে। ধরুন একজন ইংল্যান্ডে বসে আহ, ভারতীয় বংশোদ্ভূত কেউ, সে একটা পেলো এরকম একটা পার্মানেন্ট ন্যাশনালিটি পাসপোর্ট ভারতের থেকে পেলো। সে ইংল্যান্ডে থাকে, ভারতে আসে না, বা ধরুন ইংল্যান্ড থেকে কোনো মন্তব্য করলো, রাজনৈতিক মন্তব্য করলো, কোনো বিরূপ মন্তব্য করলো, তার পাসপোর্টে কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না, তাহলে ওটা পার্মানেন্ট থাকছে না, ঠিক আছে? তো ব্যাপারটা পার্মানেন্ট ন্যাশনালিটি পাসপোর্ট ব্যবস্থা করতে হবে ভারতকে। এখন আমি এই ব্যাপারটা আরও দেখিনি। খুব সম্ভবত এই ধরনের আইন কানুন, দেশের নাগরিকত্ব বা এক্ষেত্রে ন্যাশনালিটি, সিটিজেনশিপ, এইসব বিষয়ে কিছু করতে গেলে খুব সম্ভবত, আমি শিওর নেই, আমি ডিটেলে দেখিনি, আপনার 2/3 মেজরিটি লাগবে পার্লামেন্টে। তো এই মুহূর্তে আপনারা যেরকম দেখছেন, একটা সিম্পল মেজরিটি কন্টিনিউ করার জন্যই যথেষ্ট কমপ্লিকেটেড ঘটনা ঘটছে গোটা দেশ জুড়ে, রোজ রোজ ঘটছে, জাস্ট ফর সিম্পল মেজরিটি। তো 2/3 মেজরিটি ভোট নিয়ে এই ধরনের কিছু ইমপ্লিমেন্ট করা, ব্যাপারটা কিন্তু রাজনৈতিকভাবে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব একটা, মানে জুন 2026 তারিখ, ব্যাপারটা অতটা সহজ নয়। তো সেই ব্যাপারটা সামলে এইগুলো হবে কি না, এই মুহূর্তে না হলেও আগামী দিনে হবে কি না, ব্যাপারটা কমপ্লিকেটেড। কেননা ব্যাপারটা বুঝতেই পারছেন না যে তার কিন্তু এই যে ধরুন ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ, এই ডিফারেন্সটা আপনি যদি স্বীকার করে সেটা যদি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে তো প্রবলেম আছে। কিন্তু ব্যাপারটা সবসময় ভোটের ব্যাপার নয়। আপনি কারোর আসা যাওয়া বন্ধ করে দিতে চান, কোনো যে কোনো কারণে, জেনুইন কারণে, বা যে কোনো আপনি প্যারানয়েড সেই ব্যাপারে, যে কোনো কারণে, তো আসা যাওয়াটা আপনি অ্যালাউ করে দিচ্ছেন, পার্মানেন্টলি অ্যালাউ করছেন। আহ, সেই ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে না হলে আগামী দিনে কতটা কমফোর্টেবল হবে আহ, বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলই ক্ষমতায় থাকুক যে কোনো সময়, সেই ব্যাপারটা একটু দেখার, কারণ ভারত একটু কমপ্লিকেটেড, তার ইতিহাস, তার ভূগোল। তো দেখা যাক এই বিষয়ে কী হয়। তো ব্যাপারটা অতটা সহজ নয়। আর ব্যাপারটা নিয়ে একটুখানি লোকজনের মধ্যে একটু শিক্ষার প্রচারের ব্যবস্থা করলাম। সকলে ভালো থাকবেন।